যেখানে এত এত ফুড অ্যাপ রয়েছে হাতে মোবাইল, সেখানে চিকেন ক্রিসপি, ফ্রাইড রাইস, চিলি চিকেন বাদ দিয়ে লাউয়ের রস চোর করে খাওয়াটা খুব চাপের। কিন্তু তবুও এখন সবারই একটু ছিটছিটে হতে ইচ্ছে করে, আর আসলে রোগা হওয়ার হিড়িকটা না বেড়ে যায় ওই পুজো আসবার আগে। বিশেষ করে অনেকেই আমাদের মধ্যে ওবেসিটির শিকার, আর তাই ওয়েট লুজ করতে, ওজন কমাতে ডায়েটিশিয়ানের কাছে না গিয়েই না আমরা অনেকেই আছে দুমদাম করে ইন্টারনেটে ডায়েট চার্ট দেখে ডায়েট চার্ট ফলো করতে শুরু করি। অনেকেই ম্যাগাজিনের পাতা উল্টিয়ে ডায়েটিং শুরু করে দিই। কি মানে সত্যি কি যে ডায়েটিং করলে রোগা হওয়া যায়, নাকি এতে রোগ এসে বাসা বাঁধে শরীরে? ডায়েট করা মানেই কি সুস্বাদু আইটেমের সঙ্গে একেবারে আড়ি? ডায়েট মানে কি খিদে পেলেও মুখে লাগাম দিতে হবে, কিচ্ছু খাবো না, আমায় সহ্য করতে হবে খিদে, এরকম ব্যাপারটা আছে? ডায়েট করা মানে কি অপুষ্টির শিকার হচ্ছি আমি? ইমিউনিটি পাওয়ার কি সত্যি সত্যি কমে যাচ্ছে এতে, নাকি ঠিকঠাক ডায়েট করে ফিট অ্যান্ড ফাইন থাকা যায়? আজ সেই সব কিছু শুনবো, জানবো, গাইডলাইন নেবো ডায়েটিশিয়ানের কাছ থেকে। আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান জয়িতা ব্রহ্ম। নমস্কার। 100.1 FM গোল্ডের তরফ থেকে আপনাকে ওয়েলকাম জানাই। হ্যাঁ, নমস্কার। আজকে একেবারে প্রথম আমাদের শোতে আপনি এলেন, এবং এই যে ডায়েটের কথাটা আমরা যেটা করে থাকি সাধারণত, আপনি হয়তো এই মুহূর্তে শুনছিলেনও হয়তো আমাকে, তো এইতে যেটা আমরা করে থাকি না যে অনেক সময় যে ডায়েটিশিয়ান ছাড়াই আমরা অন্যের মুখে শুনে বা নেট ঘেটে, ইন্টারনেট ঘেটে ডায়েটটা আমরা শুরু করে দিই। এতে কি সত্যি ঝুঁকি বেড়ে যাচ্ছে শরীরের? রোগা হতে গিয়ে কি ডায়েটিং করে উল্টে আমরা রোগটাকেই টেনে নিয়ে চলে আসছি শরীরে? একটু যদি আপনি ক্লিয়ার করে দেন প্রথমেই, যে ডায়েটের চক্করে কি সত্যিই শরীর অপুষ্টি হয়ে যায়? হ্যাঁ, প্রথমেই আমি যেটা বলবো যে আমরা ডায়েট কথাটির একটা খুব ভুল অর্থ বা ধারণা পোষণ করি। আদতে ডায়েট কথাটির উৎপত্তি অ্যাকচুয়ালি গ্রিক শব্দ ডায়েটা থেকে, যেটার অর্থ হচ্ছে ওয়ে অফ লাইফ। অর্থাৎ আমরা সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে খাদ্যাভ্যাস মেনে চলি সেটাই ডায়েট। রোগা হওয়ার নাম জাস্ট ডায়েট নয়। এবং একটি সুষম আহার কিন্তু ব্যক্তি বিশেষে অবশ্যই ভিন্ন। যেরকম আমাদের প্রত্যেকটা মানুষকে বাহ্যিক দিক থেকে দেখতে আলাদা রকমের, ঠিক সেই রকমই প্রত্যেকের শারীরিক অভ্যন্তরীণ গঠন বা যেটা আমরা বলি বডি কম্পোজিশন বা ক্লিনিক্যাল ও প্যাথোলজিক্যাল যে প্যারামিটার, সেগুলো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। তাই একটা হেলদি ডায়েট, এবং একটা হেলদি ডায়েট সবসময় কিন্তু সেজন্য ইন্ডিভিজুয়ালাইজড হয়, এবং এটা কখনোই একটা শর্ট টার্ম প্ল্যান নয় যে জাস্ট আমরা কিছুদিনের জন্য মেনটেন করলাম, রোগা হয়ে গেলাম, তারপরে আমরা আবার নিজেদের মতো খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। সেটা কিন্তু একেবারেই নয়। এটা একটি সাস্টেনেবল লং টার্ম প্ল্যান। তো এবার আমি আসি ডক্টর গুগলের কথায়। যেহেতু বিজ্ঞান বা বলা ভালো পৃথিবী এখন মুঠোবন্দি, তাই যে কোনো রকম জিজ্ঞাসাই কিন্তু আমরা গুগলকে করি এবং সদুত্তরও পাই। তো আমরা 5 মিনিটে গুগল সার্চ করে পুরো বিষয়টা যদি জেনে যাওয়া যেত, তাহলে কিন্তু স্পেশালাইজেশন বিষয়টা থাকতো না। অবশ্যই এইখানটাই সব থেকে আমরা সমস্যা করে ফেলি, যে আমরা গুগল মানে নেট সার্চ করি বা ম্যাগাজিনের পেজ উল্টাই এবং আমরা ডায়েটটা শুরু করে দিই। এবং আপনি কথার মধ্যে যেটা বললেন যে একটা কথা শুনতে পেলাম যে আমাদের এই যে আলাদা আলাদা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ডায়েট চার্ট, যে এটা যে সবার এক নয়, যেটা কিনা আমার কাজ করছে আরেকজনের, সৌমিতা বলে কারোর যে কাজ করবে এটা নয়। তার জন্য অবশ্যই একজন ডায়েটিশিয়ানের কাছে যাওয়া দরকার। আচ্ছা, এবার আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করাচ্ছি, যে ডায়েটিং এ থাকা মানেই কি মুখরোচক টেস্টি খাবারের সঙ্গে একদম আড়ি? না, একদমই নয়। ডায়েটিশিয়ান কিন্তু আপনাদের কোনো পার্সোনাল শত্রু নয় যে সমস্ত ভালো ভালো বা পছন্দের খাবারগুলো বন্ধ করে দেবে। অ্যাকচুয়ালি আমরা যেগুলো গুগলে সার্চ করি, গুগলকে আমরা যেরকম ভাবে সার্চ করি সে কিন্তু সেরকম ভাবে আনসার দেয়। তো আমরা কখনোই কিন্তু মানে আমাদের যা রিকোয়ারমেন্ট আছে, বডি রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী কিন্তু গুগলে সার্চ করে আমরা ওরকম ভাবে বুঝতে পারি না। কারণ সোশ্যাল মিডিয়াতে কিন্তু একজন লেম্যানও পোস্ট করছেন, একজন কোয়াকটিশিয়ানও পোস্ট করছেন, প্রত্যেকের মতামত পেশ করছেন। একদমই। তো সেই ক্ষেত্রে আমরা ফুল ডায়েট ফলো করলে তার ফল কিন্তু সাংঘাতিক হতে পারে। এবং কোন খাবার কতটা পরিমাণে খাবো, আই রিপিট, পরিমাণ বা পোর্শন কন্ট্রোল ইজ ভেরি ভেরি এসেনশিয়াল, যেটা কিন্তু একমাত্র একটা পুষ্টিবিদ ঠিক করে দিতে পারেন। গুগলে কিন্তু প্রত্যেকটা ডায়েটের প্রিপারেশন এক একটা সাইটে এক এক রকম থাকে, তো কোনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল তো সেটা কিন্তু একজন পুষ্টিবিদই বলতে পারে। যেরকম মেডিসিনের ব্যাপারটা একজন ডক্টর, কোয়ালিফাইড ডক্টরই বলতে পারে। একদম। ডায়েটিশিয়ানও অবশ্যই ডায়েটিং এর ক্ষেত্রে তিনি যেটা
বলবেন, যে সাজেশন দেবেন, যে আমাদের যে পথটা বলে দিবেন, সেটাই আমাদের গাইড করা উচিত। আমাদের সেটা মেনে চলা উচিত, আপনারা যেটা গাইড করবেন। আচ্ছা, আর একটা কথা আমার ভীষণ মানে জানতে ইচ্ছে করে, যে আমরা শশার রস বা লাউয়ের রস খাই, এতে কি সত্যি ফ্যাট বার্ন হয়, নাকি বাজার চলতি ওই ওজন কমানোর যে বিভিন্ন রকম নানা জুস পাওয়া যায় সেগুলো বেশি কাজ হয়? এটাও তো শুনি যে মানে এগুলো চুমুক দিলে বেশি ভালো হয়। আর একটা কথা এর সঙ্গে কোয়েশ্চেন আর একটা জুড়ে দিচ্ছি, যে আমরা প্রায় ভেগান ডায়েটের কথা শুনি, ভেগান ডায়েটে নাকি ওয়েট লুজ হয়। সত্যি কি তাহলে মাছ মাংসকে একেবারে দূরে সরিয়ে দিয়ে নিরামিষাশী হলে ভেগান ডায়েটে সত্যি কি আমাদের ওয়েটটা কমতে পারে? দেখুন, বাজার চলতি যে বিজ্ঞাপন দেখে আমরা প্যাকেট জিনিসপত্র বা ফুড কম্পোনেন্টস কিনি বা একটা খাওয়ার টেন্ডেন্সি, সেটা কিন্তু নিজের জন্য অবশ্যই একটা বিপদ ডেকে আনে। কখনোই প্যাকেটজাত ফুড আমার জন্য সবসময় সাপ্লিমেন্টারি ফুড দরকার আছে কিনা সেটা কিন্তু সবসময় রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখতে হয়। সবার ক্ষেত্রে কিন্তু সেম জিনিস নয়, আমি আবার বলছি। কেউ হয়তো একদম গুগলে সার্চ করে দেখলেন যে লেবু মধুর জল পান করলে রোগা হওয়া যায়, তিনি কিন্তু দেখলেন না যে তার কোনো গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটি প্রবলেম আছে কিনা বা কোনো রেনাল সমস্যা আছে কিনা, সেটা না দেখেই কিন্তু তিনি সাইট্রাস ফ্রুট খেলেন। তো সবার আগে জরুরি তার টেস্ট প্যারামিটার। একদম একদম। অথবা কারোর হয়তো ডায়াবেটিস আছে, তো তিনি একদম টেলিভিশনে বিজ্ঞাপন দেখে হয়তো কোনো ডায়াবেটিসের সাপ্লিমেন্ট নিলেন। আদৌ তার সাপ্লিমেন্ট বা প্রোটিন রিকোয়ারমেন্ট কি আছে, অনেকগুলো জিনিস আমাদের ক্যালকুলেট করে তারপরে একটা ডায়েট চার্ট দেওয়া হয়। তো সবার ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল নাও হতে পারে। এবং ভেগান ডায়েট, ভেগান ডায়েটে আমরা বলতে পারি যে অ্যানিমাল প্রোটিনে আমাদের যে কার্বোহাইড্রেট বা প্রোটিন বা ফ্যাট পোর্শন, সেটা ভেগান ডায়েটে কিছুটা পরিমাণে কম পরিমাণে থাকে, বাট সেটাতে ভেজ প্রোটিন কোয়ান্টিটি বেশি থাকে। বাট সেটা কিন্তু নট নেসেসারি যে আমরা সমস্ত মাছ মাংস ডিম অ্যাভয়েড করে ভেগানে ট্রান্সফার হয়ে যাব বা কিছু তার জন্য রোগা হবো, এরকম কিন্তু নয়। আমার কিন্তু পছন্দের খাবারগুলো যদি আমি পরিমাণ মতো বা পোর্শন কন্ট্রোল করে খাই, তাহলে কিন্তু নন ভেজ খেয়েও আমি রোগা হতে পারি। ইভেন আমি বাড়িতে তৈরি বিরিয়ানি বা চিকেন খেয়েও কিন্তু রোগা হতে পারি। সবটাই ডিপেন্ড করছে যে আমার পোর্শন। একদম একদম। আমি কতটা খাচ্ছি সেটার উপর ডিপেন্ড করছে, ক্যালোরি কতটা আমার ইনটেক করছি সেটার উপর ডিপেন্ড করছে। ডায়েটিং এ থাকা মানেই কি যখন তখন খাওয়া যাবে না, মানে এই যে আমরা বলি না কথায় কথা যে কিছু কিছু খাবো, এই ব্যাপারটা যে খিদে চেপে কি সহ্য করতে হবে। অথচ যে শুনি তো আর একটা কথা, যে বেশি সময় ধরে যদি কেউ ফাস্টিং এ থাকে, কেউ যদি বেশি সময় উপোস করে, তাহলে ব্রেকফাস্ট যদি কেউ স্কিপ করে যায়, তাহলে ওয়েট লুজ বা ওয়েট গেইন করে। তাহলে ব্যাপারটা কি, যে ডায়েটিং এ থাকলে তো এদিকে যখন তখন খাওয়া যাবে না, এদিকে বেশি সময় উপোস থাকলেও তো আবার শুধু ফাস্টিং মানে থাকলে বেশি ওয়েট গেইন হয়ে যায়। এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে দেন আপনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানুষ ভাবেন যে না খেলে রোগা হয়, এই কথাটা ভীষণ এখন চলতি। না খেলে রোগা হয় না, আমাদের বডি কিন্তু একটা মেশিনের মতো। তাই অনেকক্ষণ যদি আমরা ফাস্টিং এ থাকি, বডি কিন্তু ভাবতে থাকে যে অনেকক্ষণ উপসে আছে মানে কোনো এনার্জি বা খাবার আসছে না। সেক্ষেত্রে যেটুকুনি খাবার পাচ্ছে সেটাকে কিন্তু ফ্যাট হিসেবে স্টোর করছে আমাদের বডিতে, যার ফলে কিন্তু ফ্যাট অ্যাকুমুলেশন হচ্ছে বা বেলি ফ্যাট আমাদের যেটা বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা সমস্যার বিষয়। সে কারণে কখনোই মানে অনেকক্ষণ ফাস্টিং এ থেকে রোগা হবো এই টেন্ডেন্সিটা ঠিক নয়। অবশ্যই স্মল বাট ফ্রিকুয়েন্ট মিল, আমরা ছোট ছোট মিলে ভাগ করে বারে বারে খাবো। এমন নয় যে অনেকটা সময় ফাস্টিং এ থেকে তারপর যখন খাচ্ছি তখন হয়তো অনেক কিছু হাবিজাবি খেয়ে নিচ্ছি, এরকমটা কিন্তু নয়। আমরা পুরো টাইমটা ভাগ করে 7 to 8 মিলে ভাগ করে সারাদিনের মিলটাকে ভাগ করব, এবং স্মল বাট ফ্রিকুয়েন্ট যেটা বললাম বারে বারে অল্প করে খাবো। ঠিক আছে? অর্থাৎ কিনা আমরা একদম যে ডায়েটিং এ যাচ্ছি মানে পুরো খাওয়া বন্ধ, দুবার বা তিনবার খাচ্ছি এটা নয়, কিন্তু বারে বারে খাচ্ছি, পরিমাণটা কম, যেরকমটা আমাদেরকে ডায়েটিশিয়ান বলে দিচ্ছেন সেই রকমটাই আমরা মেনে চলবো, এটাই হচ্ছে কথা। আচ্ছা, কথায় আছে তো যে ব্রেকফাস্টটা খেতে হয় রাজার মতো, যে এই যে উপোস ভাঙার জন্য কোন খাবারগুলোকে ব্রেকফাস্ট হিসেবে রাখা ভালো? এটাও শুনেছি যে স্যালাড নাকি ভালো হলে ব্রেকফাস্টে নাকি খাওয়াটা ভালো নয়, এটা কি ঠিক? না, ব্রেকফাস্ট কথাটার মানেই হচ্ছে ব্রেক দ্য ফাস্ট, মানে ওভারনাইট ফাস্টিং করে সেটাকে আমরা যখন ব্রেক করছি, দ্যাট মিনস ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট শুড বি আ কমপ্লিট মিল, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সমৃদ্ধ একটি ব্রেকফাস্ট, এবং অবশ্যই সেটা কিং সাইজ হওয়া উচিত। সেখানে যেরকম তুমি স্যালাডের কথা বললে, অবশ্যই স্যালাড ইনক্লুড করতে পারি, তার মধ্যে একটা কার্বোহাইড্রেট থাকবে, একটা যে কোনো প্রোটিন মাছ লাইক ডিম হতে পারে, ছানা হতে পারে, যে কোনো ভেজ প্রোটিন লাইক স্প্রাউটস হতে পারে, কোনো একটা প্রোটিন রাখতেই হবে। এমন নয় যে শুধু রুটি সবজি খেয়ে বেরিয়ে গেলাম বা কিছু, শুধু কার্বোহাইড্রেট নয়, প্রোটিন থাকবে এবং তার সাথে অবশ্যই ভেজ থাকবে। একদম একদম। আচ্ছা, আরো একটা কনফিউশন হয় খাওয়ার ব্যাপারে, সেটা হচ্ছে ভরা পেট ফল নাকি ভরপেট ফল। ফলের বিষয়টা, খালি পেটে খাওয়াটা আমরা অনেক সময় দেখি যে অ্যাসিডিটির সমস্যা হয়, যেহেতু ফলে একটা ভিটামিন সি কন্টেনিং জিনিস থাকে, তো সেটা অনেকে খালি পেটে স্যুট করে না।
তো অবশ্যই আমরা ফলটা ডায়েটে ইনক্লুড করব মিড মর্নিং এর সময়, লাইক ব্রেকফাস্ট হয়তো আমরা 8 to 9 এর মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করছি, তারপরে হয়তো লাঞ্চটা গিয়ে আমরা করছি 2-2:30-তে, মাঝখানে একটা লম্বা সময় গ্যাপ। তো ওই টাইমটা যদি আমরা ফল বা ফ্রুট স্যালাড ইনক্লুড করি লাইক 10 to 11 এর মধ্যে সকালে, তাহলে এটা আমাদের হেলথের জন্য ভালো হবে এবং পেটটাও খানিকক্ষণের জন্য ভর্তি থাকবে। আচ্ছা আচ্ছা, যিনি ডায়াবেটিক, ধরো যিনি ডায়াবেটিক হাইপার টেনশনের পেশেন্ট, অথচ বেশ মোটা, ওবেসিটিতে তিনি কিন্তু ওবেসিটির শিকার, তো তাদের ডায়েট চার্টটা কিভাবে ঠিক করা হয় একটু যদি বলো। হ্যাঁ, ওবেসিটির জন্য অবশ্যই ফ্যাট কনজাম্পশন কম থাকবে। ফ্যাট বলতে ভিজিবল ফ্যাট, আমরা সবসময় ভাবি যে তেল ঘি মাখনটাই ফ্যাট, আমাদের কিন্তু সমস্ত খাবারের মধ্যে অল্প বিস্তর পরিমাণ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট থাকে। তো আমরা ভিজিবল ফ্যাট বা তেল ঘি মাখনের পোর্শনটাকে কম করব। এবং ডায়াবেটিসের ক্ষেত্রে যে যে জিনিসগুলো ভারণ সেটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেটটাকে আমরা কনজাম্পশন কম করব, লাইক আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবো, আটার জিনিস বেশি করে খাবো বা হুইট প্রোডাক্ট যেগুলো মাল্টিগ্রেন এইগুলোকে বেশি করে খাবো, ময়দা বা রিফাইন কার্বোহাইড্রেট গুলোকে কম খাবো, চিনির পরিমাণ বা মিষ্টি, মানে চিনি বলতে আমরা বুঝি অনেক সময় মধু, গুড়, হ্যাঁ চিনি বাদ, এবার চিনি সাবস্টিটিউট হিসেবে আমরা অনেক সময় মধু বা গুড় অ্যাড করি, বাট চিনি মানে চিনি, মানে মিষ্টি, সুতরাং যে কোনো রকমের মিষ্টি বাদ। এবং হাইপার টেনশনের ক্ষেত্রে বলবো যে শুধুমাত্র আমরা নুনটাকে রেস্ট্রিক্ট করি, কিন্তু সল্টি খাবার দাবারের দিকে অতটা নজর দিই না, যেমন সল্টি বিস্কিট বা পাপড় বা পিকল, এগুলোতেও কিন্তু এক্সট্রা সল্ট অ্যাড করা থাকে, তো সেইগুলো যদি একটু মাথায় রেখে যাওয়া যায়। অবশ্যই, খুব ভালো লাগলো। আর বাজারে তো এখন প্রচুর ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট পাওয়া যায়, এগুলো কি সঠিক ডায়েটের বিকল্প হতে পারে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে সাপ্লিমেন্ট অবশ্যই লাগে, সেটা কেস বিশেষে তার তিনি কোন স্টেজে আছেন বা তার হয়তো ফুড দিয়ে আমরা সমস্ত ক্যালোরি মিট আপ করতে পারছি না, সেক্ষেত্রে যদি দরকার লাগে সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্পেসিফিক তার জন্য যে সাপ্লিমেন্টটা সুইটেবল এবং কতটা অ্যামাউন্টে সুইটেবল সেটা কিন্তু তখন সেই সময় প্রেসক্রাইব করা হয়। এমন নয় যে আমি বিজ্ঞাপন দেখে আমার জন্য যে কোনো একটা সাপ্লিমেন্ট কিনে নিলাম বা তারপরে আমার সাইড এফেক্ট হলো, লিভার কিডনি এফেক্টেড হলো, সেরকমটা কিন্তু নয়, বা সবসময় যে সাপ্লিমেন্ট লাগে এরকম কিন্তু নয়। আমাদের নেচারের মধ্যে যে ফুডস গুলো রয়েছে আমরা কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব সেগুলো দিয়ে মিট আপ করা যায়। একান্ত যদি আমরা সেখানে রেস্ট্রিক্ট করতে হয় বা কিছু ফুড, সেক্ষেত্রে আমাদের ফুড সাপ্লিমেন্ট ইউজ করতে হয়, বাট সব ক্ষেত্রে অবশ্যই নয়, তার কেস বিশেষে। সুতরাং অবশ্যই পরামর্শ নেওয়া উচিত। একেবারে শেষে একটা প্রশ্ন রাখছি, যেহেতু সময় একদম কম, আমাদের অনেক কথা বলার ইচ্ছে থাকলেও সবটা সম্ভব নয়, তবে সময় যেহেতু কম, একদম শেষে যদি তুমি আমাদের একটু বলো, তুমি বলছি তোমাকে ডায়েটিশিয়ান হিসেবে তুমি শ্রোতাদের কি বলবে, মানে ফিট অ্যান্ড ফাইন থাকবার জন্য ওজনকে কন্ট্রোলে রেখে ডায়েটটা ঠিক কেমন হওয়া উচিত, সেই একটা ছোট্ট একটু যদি 2-1 টিপস তুমি আমাদের একদম শেষে দাও। কখনোই খাবার কিছু স্কিপ করবেন না, সমস্ত রকম পছন্দের খাবার নিশ্চয়ই খেতে পারেন, বাট সেটা অবশ্যই বাইরের খাবার নয়, বাড়িতে বানিয়ে আপনি একদম হেলদি ডায়েট ফলো করতে পারেন। এবং ডায়েট মানেই শুধুমাত্র স্যুপ খাবো, ঝোল খাবো, ব্ল্যান্ড ডায়েট খাবো এরকমটা কিন্তু নয়। ডায়েট বা নিউট্রিশন একটা সায়েন্স বা বিজ্ঞান, তাই বিজ্ঞানসম্মত ভাবেই কিন্তু কেস স্টাডি করে আমরা দিয়ে থাকি। তো প্লিজ গুগল নির্ভর না হয়ে একজন পুষ্টিবিদের কাছে কখন যাওয়াটা প্রয়োজন সেই আবশ্যিকতাটা বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? হ্যাঁ, সুস্থ থাকুন, ভালো থাকুন। একদম তাই, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর করে তুমি আমাদেরকে বললে, আমাদের লিসনারদেরকে গাইড করতে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাকে আরো একটা কথা অন এয়ারই বলে নিচ্ছি যে এরপরেও কিন্তু তোমার সঙ্গে আবারও আমরা যোগাযোগ করব, আবারও আমাদের ডায়েট নিয়ে তুমি কিন্তু আমাদেরকে গাইড করবে, নিশ্চয়ই, অপেক্ষা কিন্তু থাকলাম। নিশ্চয়ই, ধন্যবাদ।